নমস্কার দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনার কাছে যে বিষয়গুলো যে বিষয়টা আনছি, আসলে কি হয়, কিছু কিছু চর্চা চলে যেগুলো হয়তো প্রকাশ্যে আসে না, সেটি আমি আপনাদের কাছে প্রকাশ্যে আনার চেষ্টা করি। সেটি আমার একটা প্রয়াস থাকে, হয়তো আপনারা বিভিন্ন চর্চাকে আমি আগে আনি, কারণ চর্চা একটা এমন জিনিস, এই চর্চা থেকেই পরে সবকিছু হয়। আর রাজনীতি একটা সম্ভাবনার খেলা। আমি বারে বারে একটা কথাই বলি, রাজনীতি সবকিছু নির্ভর করে ন্যারেটিভের উপর। এই কথাগুলো আমি বলি বারবার। আজকে যে আপনারা দেখলেন যে দিল্লিতে যেভাবে বিজেপি জয়লাভ করলো, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরও কেজরিওয়াল হেরেছেন। কারণ এটা বিজেপির যে ন্যারেটিভ, সেটার কাছে কেজরিওয়াল কোনো পাল্টা ন্যারেটিভ দাঁড় করাতে পারেনি। তো সেটা আমার আজকে একটা আলোচনার বিষয় নয়। আমি আজকে একটু আনছি সম্পূর্ণ অন্য মানে রাজনীতির বিষয়, সম্পূর্ণ অন্য একটা বিষয়। তার আগে অনুরোধ, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন বা অন্যকে দিয়েও সাবস্ক্রাইব করাবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শকরা, আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে আনছি, যে চর্চাটা একটা চলছে একটা মহলে, যদিও তেমন জোরদার হয়নি, কিন্তু এই প্রশ্নটা আজকে হোক কালকে পরশু আসবে। আপনারা জানেন যে ধলাইয়ে উপনির্বাচনে বিজেপির প্রার্থী নিহারঞ্জন দাস জয়ী হয়েছেন। যদিও তিনি জয়ী হয়েছেন, কিন্তু মার্জিনটা অনেকটা কমে গেছে। কেন কমেছে, কিসের জন্য কমেছে, এগুলো আমি অনেক আলোচনা করেছি। তো সেটা আমি আলোচনা করছি না, সেটা আমার আলোচনার বিষয়বস্তু নয়। ধলাইতে বিজেপি মহলে যে চর্চাটা এখন চলছে, সেটা হলো 2026 সালের যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে নিহারঞ্জন দাস কি আবার টিকিট পাবেন। এটা একটা প্রশ্ন চলছে। সাধারণত কি হয়, উপনির্বাচনে কেউ জয়ী হলে সাধারণ নির্বাচনেও তাকেই টিকিট দেওয়া হয়। যেমন 2014 সালের উপনির্বাচনে শিলচর আসন থেকে জয়ী হয়েছিলেন দিলীপ পাল। তারপর 2016 সালের উপনির্বাচনেও তাকেই বিজেপির টিকিট দেয়। ঠিক একইভাবে ধলাইয়ে উপনির্বাচনে জয়ী হয়েছেন নিহারঞ্জন দাস, তাই তাকে 2026 সালের উপনির্বাচনে তাকেই টিকিট দেওয়ার কথা। এটাই হলো নিয়ম। নিয়ম নয়, মানে এটা প্রথা বলতে পারেন আপনারা। কিন্তু এটা কি হবে কি হবে না, এ নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছে ধলাই বিজেপিতে। কারণ নিহারঞ্জন দাস জয়ী হয়েছেন। সবাই জানে যে নিহারঞ্জন দাসকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর পেছনে সবচেয়ে বেশি যার ভূমিকা ছিল, তিনি হলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। পরিমল শুক্লবৈদ্য বেঁকে না বসলে কোনোভাবেই নিহারঞ্জন দাস টিকিট পেতেন না, এটা ঘটনা। কারণ বিজেপির অনেকেই চাইছিলেন যাতে অমিয়কান্তি দাস টিকিট পেয়ে যান, সেই চেষ্টা হয়েছিল, কিন্তু পরিমল শুক্লবৈদ্য এমনভাবে এই বিষয়টা নিয়ে বেঁকে ধরলেন যে শেষ পর্যন্ত এটা হয়ে ওঠেনি। এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে পরিমলদা যাকে বলা হবে তাকেই টিকিট দেওয়া হবে। আর এটা তো ঘটনা। ধলাইয়ে পরিমল শুক্লবৈদ্যকে অবজ্ঞা করে ধলাইয়ে কিছু করা সম্ভব নয়, এটা পরিমল শুক্লবৈদ্য এবার নিজেও বুঝিয়ে দিয়েছেন। কিন্তু বুঝালো বিজেপির একটা ভালো সংখ্যক ভোট কিন্তু এবার কমেছে। এটা কমেছে, কেন কমেছে, এটা বিশ্লেষণ হয়েছে। মোটামুটি কমেছে যেখানে স্থানীয় প্রার্থী দেওয়া হয়নি, এই যে একটা আওয়াজ উঠেছিল, সেই আওয়াজটার জন্য। অথচ নিহারঞ্জন দাস স্থানীয় কেন হবেন না, এটাই বুঝতে পারছি না। যিনি এই এলাকার একটা স্কুলে পড়াশোনা করেছেন, এখানে থাকতেন, এখানে চাকরিও করেছেন কিছুদিন, তিনি কেন স্থায়ী হতে পারেন না, এগুলো প্রশ্ন উঠতে পারে। যাই হোক, তো নিহারঞ্জন দাসের পক্ষে এখনো পরিমল শুক্লবৈদ্য আছেন। ঠিক এই অবস্থায় 2026-এ নিহারঞ্জন দাস কি আবার টিকিট পাবেন, এটা একটা বড় প্রশ্ন। যদি নিহারঞ্জন দাসকে টিকিট না দেওয়া হয়, তাহলে কাকে দেওয়া হবে বিজেপি থেকে টিকিট? অমিয়কান্তি দাসকে টিকিট দিলে, আর যাই হোক, পরিমল শুক্লবৈদ্য কোন অবস্থায় মানবেন না। আপনারা জানেন যে অমিয়কান্তি দাসকে যাতে জেলা সভাপতি করার চেষ্টা হয়েছিল, এবং একজন বিজেপির নামী নেতা 3-4 বার পরিমল শুক্লবৈদ্যের বাড়িতে পর্যন্ত গেছেন, গিয়ে বলেছেন যে আপনি অমিয়কে সভাপতি হিসাবে মেনে নিন। পরিমল শুক্লবৈদ্য অমিয়কান্তিকে সভাপতি হিসাবে মানেননি। এমনকি বিজেপি অফিসে তৎকালীন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়কে তিনি বলেছিলেন যে যারা দলের বিরুদ্ধাচরণ করেছে তাদের সভাপতি করা হলে তিনি এই বিজেপি অফিসে পা মারাবেন না। এতটুকুই তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে। নাম বলেননি তিনি অমিয়কান্তের, কিন্তু একথা তিনি বলেছিলেন। তো এটার পর
দেখা যাচ্ছে যে পরিমল শুক্লবৈদ্য এই জায়গায় কোনো ধরনের আপোষ করতে রাজি নন। অর্থাৎ নিহারঞ্জন তার এই ভূমিকা থেকে মনে হচ্ছে যে নিহারঞ্জন দাসই হয়তো আগামীতেও টিকিট পাবেন, এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এখন পর্যন্ত যা দেখলাম। এবং পরিমল শুক্লবৈদ্য ঘনিষ্ঠ অনেকে যাদের সঙ্গে আমার একটু সম্পর্ক আছে, তারা পরিষ্কার বলছেন যে না, 2026 সালে নিহারঞ্জন দাসী টিকিট পাচ্ছেন। কিন্তু নিহারঞ্জনকে প্রার্থী দেওয়ার যারা প্রবল বিরোধিতা করেছিলেন তারা কি বলছেন, তাদের সঙ্গে কথা বললাম। তারা বলছেন যে যেটা যেটা উপনির্বাচনে হয়েছে সেটা আবার সেটা আবার 26-এ হবে। অর্থাৎ বিজেপির কমিটেড ভোট অনেকটাই কংগ্রেসের দিকে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর এটা তো জানা কথা যে বিজেপি যে গতবার জিততে পেরেছে, এটা মূলত জিততে পেরেছে সংখ্যালঘুদের একটা বড় অংশের ভোট বিজেপির দিকে গেছে, যার জন্য। এবং এটা তো হিসাবই বলছে। যদিও যারা কট্টর বিজেপি যারা আসলে কি হয় জানেন, কট্টর কোনো জিনিসই ভালো না। কট্টর একটা কথা স্বীকারই করতে চায় না, সবকিছু দেখানোর পরও স্বীকার করতে চায় না যে মুসলমান সম্প্রদায়ের একটা বড় ভোট বিজেপির দিকে গেছে, যার ফলে এটা না গেলে কিন্তু বিজেপি হেরে যেত এখানে। যাই হোক, নির্বাচনে জেতাটাই বড় কথা, কিন্তু জেতাটা বড় কথা হলেও পোস্টমর্টেম করতে হয়। প্রতিটি দলে পোস্টমর্টেম করে, এবং এখানে দেখা গেছে যে নিহারঞ্জন দাসের কে টিকিট দেওয়ায় অনেক ভোট কিন্তু কংগ্রেসের দিকে গেছে। একটা ঘটনা, এটাকে পুষানো হয়েছে মুসলমান ভোট দিয়ে, যে কথাটা আমাকে ভোটের দিনে কৃষ্ণেন্দু পাল বলেছিলেন। যাই হোক, এখন প্রশ্নটা হলো যে 2026-এ নিহারঞ্জন দাসকে কেন টিকিট দেওয়া হবে না, এটা একটা প্রশ্ন। আর দিলে কি ক্ষতি হতে পারে? সাধারণ নিয়মে নিহারঞ্জন দাস 2026-এর টিকিট পাওয়ার কথা, কিন্তু কিন্তু যে ভোটটা কমেছিল সেটা কথা মাথায় রেখে যদি বিকল্প কোনো প্রার্থীর নাম প্রস্তাব হয় তাহলে অন্য কথা। কিন্তু ধুলাইতে এই মুহূর্তে ঠিক ওই উচ্চতার বিকল্প প্রার্থী বের করা বিজেপির পক্ষে মুশকিল হবে। যারা যারা গতবার টিকিটের দাবিদার ছিলেন, এদের মধ্যে উমেশকান্তি দাস টিকিটের দাবি জানাবেন, জানার কথা, কিন্তু তখন পরিমল শুক্লবৈদ্য আবার বেঁকে বসবেন। সুতরাং পরিমল শুক্লবৈদ্যকে সামলানোর জন্য উমেশকান্তি দাসকে টিকিট নাও দেওয়া হতে পারে। আর 2026 সালের নির্বাচনে, একটা উপনির্বাচনে বিজেপি যেমন একটা বিরাট শক্তি নিয়ে ঝাঁপিয়েছিল। জয়ন্ত মল্ল বড়ুয়া প্রায় 10 দিন ছিলেন ধলাইয়ে প্রচুর খরচাপাতি হয়েছে। এটা সাধারণ নির্বাচনে, এটা বিধানসভা নির্বাচনের সময় কতটুকু হবে এদের সন্দেহ রয়েছে, কারণ 126টা কেন্দ্রের সবকটি কেন্দ্রেই লড়তে হবে বিজেপিকে, সব দিকে নজর রাখতে হবে, যে কোনো একটা কেন্দ্রের দিকে তো এত নজর দেওয়া যাবে না। তো এইসব ঘটনা কিন্তু কাজ করছে ঠিক। কিন্তু নিহারঞ্জন দাসকে বাদ দেওয়ার আপাতদৃষ্টিতে তেমন কোনো কারণও সামনে আসছে না, কারণ তিনি নির্বাচনে জেতার পরই ভোটারদের অনেকেরই বাড়ি বাড়ি যাচ্ছেন, অসুস্থ লোককে দেখছেন। আসলে এগুলোই আজকাল হচ্ছে বিধায়কদের কাজ। অসুস্থ লোককে দেখতে গেলাম, অসুস্থ লোকের বাড়িতে গেলাম, এইগুলোই অ্যাকচুয়ালি এখন এগুলো করার জন্যই মানুষ এখন বিধায়ক হন। যেটা আমি কাউকে দুষ্টি না, এটাই নিয়ম হয়ে গেছে এখন। তো সেই কাজটা তিনি খুব সুন্দরভাবেই করছেন। এতে অর্থাৎ তিনি জনসংযোগটা বাড়াচ্ছেন। তো এতে কি হবে? এতে তার বিরুদ্ধে যারা খুব ছিল তারা আবার কিছুটা তার প্রতি সহমর্মী হতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। আবার উল্টো দিকে ধরুন কংগ্রেস যদি আবার ধ্রুবজ্যোতি প্রকাশ থেকে প্রার্থী করে, তাহলে কিন্তু স্থানীয় বহিরাগত ইস্যুটা আবার সামনে আসবে। এবং এই স্থানীয় বহিরাগত ইস্যুকে কংগ্রেস যতটা না ইন্ধন যোগাচ্ছে, তার চাইতে বেশি ইন্ধন যোগাচ্ছেন বিজেপিরই লোকরা, এবং এটা আগামীতেও হবে। এটা কেউ আটকাতে পারবেন না, আমি বলে দিলাম। আপনারা যারা রাজনীতি করেন বা যারা রাজনীতি খবরাখবর রাখেন, তারা জানেন যে ধুলাইতে কিন্তু এটা ইস্যু আসবে। আমি বারবার একটা কথা বলি যে প্রবল হিন্দু মেজরিটি সিট হলেই যে বিজেপি হেসে গেলে জিতবে এমন কোনো কথা নয়। অনেক স্থানীয় অঙ্ক আছে যেগুলো মেলাতে হয়, না হলে মুশকিল। বিজেপি গত 2016 এবং 2021 সালের নির্বাচনে এই যে স্থানীয় সমীকরণগুলোকে খুব সুন্দর কাজে লাগিয়েছিল। আপনারা যদি বলেন যে শুধুমাত্র হিন্দুত্বের জন্য বিজেপি জিতে গেছে, এটা আপনারা ভুল কথা বলছেন। বিজেপি শুধুমাত্র হিন্দুত্বের জোরে যেতে না, সঙ্গে অন্য ফর্মুলাগুলো কাজে লাগানো হয়, এবং এই ফর্মুলা খুব সূক্ষ্মভাবে কাজে লাগানোর ফলে বিজেপি জয়লাভ করতে পারে। এটা অন্য যারা বিরোধী দল আছেন আপনারা এটা মানতে বাধ্য। বিজেপি দলে একটা হাজার বিশৃঙ্খলতা থাকলেও একটা ছন্দে কাজ করে, যেটা কংগ্রেস বা অন্য দলের কাছে নেই। তো সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু বিজেপি এইসব দিক মনে হয় ভাববে, আমার যেটা মনে হচ্ছে। কিন্তু ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে সামনে রেখে
যে স্থানীয় ভোটগুলোর যে একটা বিভাজন ঘটতে পারে এটা নিশ্চিত। এটা বিজেপি নেতৃত্ব গত নির্বাচনে দেখেছেন, উপনির্বাচনে, এটা আগামীতেও এটা হবে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। শুধুমাত্র হিন্দুত্বের দোহাই দিয়ে এই জিনিসটাকে আটকানো যাবে না। যাই হোক, এখন বিজেপিটা কিভাবে মোকাবিলা করে সেটা পরের কথা। তাছাড়া তাছাড়া অনেকেই দাবি করছেন যে বিজেপি দলের ভিতরেই একটা অংশের দাবি করছেন যে পরিমল শুক্লবৈদ্যর ছেলেকে প্রার্থী করা, এরকম একটা দাবি উঠছে, যদিও তিনি এইসব ব্যাপারে আগ্রহী নন বলে জানিয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে রাজনীতিতে কি হয় না হয় এটা অত্যন্ত আপনি কিছু বলতে পারবেন। রাজনীতি এমন একটা জিনিস, কোন সময় কি ঘটতে পারে আপনি কিছুই বলতে পারবেন না। যদিও সম্ভাবনার কথা এখন শোনা যাচ্ছে না, কিন্তু একেবারে যে আসবেন এমন কথা নয়, বা আসলেও এটা যে কেন্দ্রীয় নেতৃত্ব মানবেন এমনও কোনো কথা নয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে, পরিমল শুক্লবৈদ্যর সমর্থন এখনো পুরোমাত্রায় নিহারঞ্জন দাসের দিকে আছে। আজকের জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে নিহারঞ্জন দাস 2026-এ আবার বিজেপি টিকিট পেতে পারেন। কিন্তু যারা যারা এখনো এটা বিরোধিতা করছেন তারা কিন্তু দলে বা সংগঠনে শক্তিশালী আছেন, দলেও আছেন, কিন্তু তাদের সেই মেরুদণ্ড নেই যে তারা খুব একটা যে প্রতিবাদ মুখর হবেন এমন নয়। 2000 এই নির্বাচনের সময়, উপনির্বাচনের সময় তারা যে ভূমিকা পালন করেছিলেন, অর্থাৎ নিঃশব্দে দলীয় প্রার্থীকে সমর্থন করবেন, সেটাই হতে পারে। কিন্তু বিজেপির চিরাচরিত ভোটে ভাঙ্গনের আশঙ্কাটা কিন্তু থেকেই গেল। নমস্কার।